দর্শক, ভ্যাট দিবসের শুভেচ্ছা সহ শুরু করছি ট্যাক্স হেল্পলাইন অনুষ্ঠান। দর্শক, আমরা জানি যে চ্যানেল আই এর ট্যাক্স হেল্পলাইন যে অনুষ্ঠানটি হয়, এখানে কর রাজস্ব নিয়ে কথা বলা হয়। দর্শক, আপনারা এরই মধ্যে গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে জাতীয় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ পালিত হচ্ছে সারা দেশে। ভ্যাট দিবসের যে উদযাপনটি চলছে, এই উদযাপনে চ্যানেল আই এর পক্ষ থেকে স্টুডিওতে ট্যাক্স হেল্পলাইন অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়েছি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, ভ্যাট বাস্তবায়ন ও আইটি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। আমরা যে ভ্যাট সপ্তাহ পালন করি, ভ্যাট দিবস পালন করি, আমাদের আয়কর দিবস আছে, এই দিবসগুলো আসলে পালন কেন করব, কি দরকার? এর একটা জেনারিক একটা উদ্দেশ্য আছে। এর মূল উদ্দেশ্য হলো সচেতনতা সৃষ্টি, অ্যাওয়ারনেস ডেভেলপ করা। তো ভ্যাটেও একই কথা, ভ্যাটেও আমরা এগুলো পালন করি মূলত জনসচেতনতা সৃষ্টি করার জন্যে। তো এর একটা ট্যাক্সেশন থিওরিতে এর একটা সুন্দর একটা জার্গন আছে, একটা নাম আছে, সেটা হলো কর সংস্কৃতি নির্মাণ। কর সংস্কৃতি আমরা আমরা আমাদের দেশে আমরা এখনো কর সংস্কৃতি নির্মাণ করতে পারিনি। কর সংস্কৃতি এই কথাটার অর্থ কী? এই কথার অর্থ হলো কর সংস্কৃতি এরকম যে মানুষের ভিতরে এমন ধারণার সৃষ্টি হবে, তার ভিতরে এমন বোধের সৃষ্টি হবে যে মানুষ কর দিতে উৎসাহ বোধ করবে, মানুষ কর দিতে আগ্রহী হবেন, তিনি কর ফাঁকি দিবেন না। এই যে এরকম একটা পরিবেশ তৈরি করা, এরকম একটা মানসিক সেট তৈরি করা, এটাকে বলা হচ্ছে কর সংস্কৃতি। তো আমরা এই কর সংস্কৃতি তৈরি করার একটা পদক্ষেপ হিসেবে আমরা এই জনসচেতনতা সৃষ্টি করার জন্যে আমরা ভ্যাট দিবস, আয়কর, বিভিন্ন দিবস আমরা পালন করি। তো এই হলো মূল মূল বক্তব্য হলো এই। এটা কেন প্রয়োজন? দেখেন, আমরা আজকে প্রায় 34 বছর আমরা ভ্যাট সিস্টেম আমরা বাস্তবায়ন করছি। পৃথিবীর অনেক দেশের আগেও করেছে, পরেও করেছে। এখনো পর্যন্ত আমাদের শুনতে হয়, অনেকে বলে যে আমি ভ্যাট দিব কেন, আমি ভ্যাট দিব না, সরকার আমাকে কি দেয়, এরকম কথা মানুষে বলে। হ্যাঁ, তার অর্থ কি? তার অর্থ যে আমরা তাকে এটা বোঝাতে পারিনি যে আপনি কেন ভ্যাট দিবেন, সরকার আপনাকে ভ্যাটের বিনিময়ে কী দিচ্ছে। এই যে গ্যাপটা রয়ে গেছে তার মধ্যে, এই গ্যাপটা পূরণ করাই হলো আমাদের এখন কাজ। এই জনসচেতনতা সৃষ্টি করে আমরা একটা কর সংস্কৃতি তৈরি করতে চাই, যেন সবাই যেন কর ভ্যাট দিতে উৎসাহ আগ্রহী হয়। তা আমার এই ভ্যাটের টাকাটা রাষ্ট্রের কোষাগারে ঠিকঠাক মতো যাচ্ছে, এই বিষয়টা কি এখন এনশিওর করা গেছে? মানুষের ওই যে অনাস্থার জায়গাটা কি অমূলক কিনা? আপনি বলেছেন যে ভ্যাট ফাঁকি হচ্ছে, এটা বলেছেন আপনি। তার একটা দিক আপনি বলেছেন যে জনগণ ভ্যাট দিচ্ছে, জনগণ ভ্যাট দেয় হচ্ছে বিক্রেতার হাতে, ক্রেতা ভ্যাট দেয় বিক্রেতার হাতে। কারণ ক্রেতা সরাসরি সরকারকে ভ্যাট দিতে পারে না, সেই মেকানিজম নাই, এখন নাই, হয়তো এখন থেকে 15, 20, 30 বছর পরে হয়ে যাবে আর কি, এখন নাই। তো ক্রেতা বিক্রেতার হাতে ভ্যাট দিয়ে যায়, বিক্রেতার দায়িত্ব এই ভ্যাটটা সঠিকভাবে সরকারকে দিয়ে দেয়া, কিন্তু বিক্রেতা দিচ্ছে না। এটা হলো, দিস ইজ ওয়ান মেথড অফ ইভেডিং ভ্যাট। এটা হচ্ছে ভ্যাট ফাঁকি দেওয়ার একটা উপায়, আরও অনেক উপায় আছে। তো এমন হচ্ছে, এইটা আমাদের একটা বড় একটা মেকানিজম হলো অডিট। আমরা রেগুলার অডিট করি। ধরেন এই যে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান, এত প্রতিষ্ঠান তো অডিট করা সম্ভব হয় না, এবং অডিটের উদ্দেশ্য এটা না যে সব প্রতিষ্ঠানকে অডিট করতে হবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে একটা দুইটা করে সবাইকে শেখাতে হবে। তো অডিট হলো একটা মেইন একটা পদ্ধতি, যার মাধ্যমে আমরা কেউ যদি ভ্যাট জনগণের কাছ থেকে নিয়ে সরকারকে না দেয়, সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করি। আরও অনেক পদ্ধতি আছে। আমাদের প্রিভেনশন বলে আমাদের একটা কথা আছে, আমরা ফিজিক্যালি আমরা ধরে নিয়ে আসি। যদিও ভ্যাট সিস্টেমে এই ফিজিক্যালি ধরে নিয়ে আসাটাকে খুব ডিসকারেজ করা হয়, এটা ভ্যাট সিস্টেমের সংস্কৃতির সাথে যায় না। তো যাই হোক আর কি, আপনি যেটা বলেছেন যে এরকম হচ্ছে, আমরা কি করছি, হ্যাঁ, এটা আমরা প্রিভেন্ট করার চেষ্টা করছি, আরও আমরা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করতেছি। ডক্টর রউফ, আপনি একটা বলেছেন যে যিনি কালেক্ট করছেন বিক্রেতা, তার যে ল্যাবসটা, কিন্তু আপনার কর্মকর্তা কর্মচারীদের যে একটা যোগসাজশ থাকতে পারে, বা কারো কারো নিশ্চয়ই আছে। আপনি যেটা বলেছেন মোটা দাগে এটাকে বলে হচ্ছে অনিয়ম বা দুর্নীতি। অনিয়ম দুর্নীতি বলে। যোগসাজশে তার নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন না করে কোনো সুবিধা গ্রহণ করা, যে কোনো ফর্মে, এটা মানে হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটাকে অনিয়ম বলে, দুর্নীতি বলে। হ্যাঁ, তো আপনার কোশ্চেন হলো আমরা কি করছি। আমি যখন এই ভ্যাট নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলি, অনেকে
বলে যে ভ্যাট সিস্টেমটা এরকম, তখন আমি তাকে বলি তো ব্যাংকিং সিস্টেমটা কেমন, ট্রাফিক সিস্টেমটা কেমন, আপনার এগ্রিকালচার সিস্টেমটা কেমন, আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কেমন, আপনার অন্য আর যে সিস্টেমগুলো আছে আমাদের আশেপাশে সেগুলো কেমন। অর্থাৎ আমরা 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 একটা দ্বীপ না, আমরা সাগরের মধ্যে একটা দ্বীপ না, রাইট। আমরা সব কিছুর সাথে এই এই ইকোলজির মধ্যে আমরা বসবাস করতেছি। তো আমার কথার অর্থ হলো যে এই আশেপাশে যে পরিবেশ, এই পরিবেশের বাইরে একেবারে সম্পূর্ণ সেপারেট করে একটা কিছু করার মতো আমরা করতে পারিনি, সেটুকু আপনি বলতে পারেন যে আমরা করতে পারিনি। সমাধান কি? সমাধান হলো এর ব্রড বেসড সলিউশন হতে হবে, এর খুব ভালো রকমের সলিউশন হতে হবে, কাঠামোগত সলিউশন হতে হবে। আমরা সংস্কার বলি, এখন আমরা বলতেছি, বর্তমানে তো নতুন সরকার আসার পরে অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, রেভিনিউতেও একটা সংস্কার কমিশন করা হয়েছে। তো আপনার কথা ডক্টর মজিদের নেতৃত্বে, জি, আপনার কথার আমার উত্তর হলো এই পকেট অ্যাপ্রোচ নিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। পকেট অ্যাপ্রোচ নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন, আপনি অবশ্যই জানেন যে সবাই ওই এক ব্র্যাকেটের মধ্যে পড়ে না। না, অনেকে আছে তারা, তাদের ইন্টেনশন ভালো, তাদের নৈতিক মান ভালো, তারা চেষ্টা করে যে একটা 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 চেঞ্জ আনা যায় কি না, কিন্তু তার তো কর্মক্ষেত্র সীমিত, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো সে যখন তার কর্মক্ষেত্রে এরকম এরকম কর্মকাণ্ড, পরিশোধনমূলক কর্মকাণ্ড শুরু করে, তখন সে প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হয়। তো যদি টপ ডাউন কোনো অ্যাপ্রোচ হয়, যেখানে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় এবং সিরিয়াসলি যেটা করা হয়, এইরকম কোনো অ্যাপ্রোচ যদি নেওয়া হয়, তখনই হয়তো এটা খুব ফলপ্রসূ হবে। হ্যাঁ, আসলে এনবিআর এর নিজস্ব সংস্কারে, মানে এনবিআর এর যে 3টা উইং আছে, ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস, একটা বিচ্ছিন্ন দ্বীপ। হ্যাঁ, মানে আন্তঃযোগাযোগেরও একটা অভাব আমরা দেখি। তো একটা সুষ্ঠু রাজস্ব ব্যবস্থাপনার জন্য এই আন্তঃযোগাযোগটা তো খুব দরকার। সেই জায়গায় আসলে কীরকম উন্নতি হচ্ছে, বা আমরা নিজেরা কি নিজেদের সমালোচনা বা আত্মোপলব্ধি হচ্ছে কিনা যে পরিবর্তিত যে দেশ আমরা চাচ্ছি, এতগুলো মানুষ জীবনের বিনিময়ে ছাত্র জনতার যে আন্দোলন, বিপ্লব, তারপরে যে সরকার, ওই জায়গায় মানে আপনাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মেন্টাল সেট আপটা কীরকম এই চেঞ্জের জন্য বা রিফর্মসের জন্য এনবিআর প্রস্তুত কিনা? বর্তমানে আপনি এনবিআর সংস্কারের কথা যদি বলেন, আপনি এখানে ধরেন কয়েকটা কাজ করতে হবে। এক হচ্ছে অটোমেশন, একটা হলো অটোমেশন, আর দুই হচ্ছে সুশাসন। তো সুশাসনের মধ্যে তো সব চলে আসে, আপনি অনিয়ম বলেন, দুর্নীতি বলেন, হ্যাঁ, এই সমস্ত কিছু চলে আসে। তো আমি মিডিয়াতে আমি একটা প্রস্তাবই দিই, আমরা তো বিভিন্ন জায়গায় বলি, হ্যাঁ, প্রস্তাবই দিই, সেটা হলো এই সরকারের রাজস্ব আদায়ের যে 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 সিস্টেম, যে কাঠামো, এইটাকে আমার মনে হয় সরকারের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান থেকে একটু ডিফারেন্টলি দেখা দরকার, একটু পৃথকভাবে দেখা দরকার। আমি কোনো ডিপার্টমেন্টকে, কোনো বিভাগকে আমি ছোট করব না, তবে এই সরকারের রাজস্ব আদায়ের যে বিভাগ, হ্যাঁ, এটা আমি বলবো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিভাগ। অনেক ডিপার্টমেন্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট বিভাগ। এইখানে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার, এখানে আরও বেশি ইনভেস্টমেন্ট দরকার, এখানে প্রয়োজন হলে এখানে অতিরিক্ত সুযোগ সুবিধা, ইনসেন্টিভ দিতে হবে। অতিরিক্ত ইনসেন্টিভ দিয়ে ব্যাপক অ্যান্টি কারাপশন মেজার্স পরিচালনা করতে হবে। তো তাহলেই কাঠামোগত বড় সংস্কার আনা সম্ভব। তো আমাদের এই যে পটেনশিয়াল আমরা কেন এক্সপ্লোর করতে পারছি না? মানে আমাদের ভ্যাট থেকে তো আয়ের আরও অনেক স্কোপ আছে, কেন পারছি না? আমরা ওই কথাই বলি যে আমাদের অর্থনীতির যে সক্ষমতা, জি, তাতে ধরেন আমরা বলি যে এখন যে পরিমাণ ভ্যাট আদায় হয়, গত বছর 1,51,000 কোটি টাকা আদায় হয়েছে ভ্যাট থেকে। তো আমি আপনাকে হিসাব দিয়েই বলি, 1,51,000 কোটি টাকা আদায় হয়েছে। আর আমাদের বর্তমানে যে এক্সামশন দেওয়া আছে, যে ভ্যাট যেটা মওকুফ করা আছে, তার পরিমাণ প্রায় এর সমান, প্রায়ের কাছাকাছি। এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF কন্টিনিউয়াসলি বলতেছে যে এক্সামশন সব বাতিল করে দাও। হ্যাঁ, আচ্ছা, এই গেল আপনার এক্সামশন গেল। আর আমরা যেটা আদায় করেছি সেটা তো বললাম, আর আমরা যেটা আদায় করতে পারিনি তার এরকম হিসাব নাই, পরিষ্কার হিসাব নাই। তবে তাও প্রায় এর সমান বলে আমি আনুমানিকভাবে মনে করি আর কি। আমরা গেস করি, যেহেতু আমরা এই ফিল্ডে কাজ করি, আমরা মোটামুটি বুঝি যে কি পরিমাণ কোথায় কি হচ্ছে। তো তাহলে আপনি যেটুকু আদায় হচ্ছে না আর যেটুকু এক্সামশন, এই দুইটা যদি আপনি কালেকশন করতে পারেন,
তাহলে বর্তমান যে কালেকশন এটা দ্বিগুণ হয়ে যাবে। ডাবল হবে, রাইট। তো দ্বিগুণ হয়ে গেলে তো আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য তো টাকার আপনি আর তো ফরেনের দরকার হবে না। সরকারের কোষাগারে যায় না, যে আমাদের যে মানুষ যে মনে করে যেটা, এই পারসেপশনটা তো একদম ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকম বলে যে জাদুঘরে পাঠায় দিয়ে আমরা দারিদ্র, এই পারসেপশনটাও কিন্তু জাদুঘরে দেয়া যেত যদি আপনি এনশিওর করতেন যে ইএফডি আপনি ব্যাপক হারে মেশিন দিতে পারছেন। সব বিভাগীয় শহরগুলোতে আমরা দিতে পারি না, কেন কেন পারছি না? এই মেশিন তো খুব এক্সপেন্সিভ না। তার মানে কি ট্রান্সপারেন্সি এবং দায়বদ্ধতার যে জায়গাটা, সেইখানে আমাদের ঘাটতি আছে বলে মনে হয়? না, আমরা একটা কাজ করেছি, একটা প্রাইভেট সেক্টরের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, এগ্রিমেন্টের কন্ডিশনস আছে। প্রাথমিক পর্যায়ে তারা কাজ করেছে, তারা ইনভেস্টমেন্টও করেছে। তারা বলে যে তারা প্রায় 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে। তো তাদের প্রাপ্তি খুব কম, এখনো পর্যন্ত তারা একটা টাকাও পায়নি। তারা বিল দিয়েছে, কিছু বিল তারা সাবমিট করেছে, বিলগুলোর পরিমাণ খুব বেশি না। আমরা এখনও বিলগুলো পেমেন্ট করিনি, আমরা যাচাই বাছাই করছি, কারণ যেহেতু তারা কিছু কন্ডিশনস ভায়োলেট করেছে, এই জন্য আমরা ওগুলো নিয়েও কাজ করছি। এটাকে আমরা রাইটটাকে নিয়ে আসবো। আপনি বললেন যে ব্যাপকভাবে আমরা দিতে পারতেছি না। আমরা আমরা এই আমরা প্রায় ধরেন এই বর্তমান যে ইএফডির যে কার্যক্রম, এটা আমরা 4টা কমিশনারেটে আমরা নিয়েছি। আমাদের হচ্ছে 12টা কমিশনারেট মোট সারা দেশে। তো এই 4টা কমিশনারেটে সাকসেসফুল হলে পরে আমাদের প্ল্যান ছিল যে আমরা বাকি 12টা কমিশনারেটে আমরা নিয়ে যাব। তো আমরা এখন এই মুহূর্তে আমাদের প্ল্যান হলো, আমি এই মাসেই আমি সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে সম্ভবত 22 বা 23 তারিখে একটা মিটিং দিয়েছি। তো সেখানে সবার সাথে কথা বলে আমরা কতগুলো নিয়মকানুন আমরা ঠিক করব। অনেকেই বলছেন যে এইভাবে ইএফডি না দিয়ে এক সেক্টরকে কমপ্লিট দিয়ে দিতে হবে। যেমন ধরেন একবারে রেস্তোরাঁ দিয়ে দিতে হবে, একবারে ধরেন হোটেলগুলো দিয়ে দিতে হবে, একবারে কমিউনিটি সেন্টারগুলো দিয়ে দিতে হবে, একবারে শপিং মলগুলো দিয়ে দিতে হবে, এরকম অনেকে বলছেন। তো এটা আমরা স্টেক হোল্ডারদের সাথে সবার সাথে কথা বলে দিয়ে দিতে হবে, বললে দিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, অনেকে জড়িত, তো ধরেন একজন বসাবে, একজন সহযোগিতা করবে, একজন এটা ব্যবহার করবে, একজন এটা মেনটেন করবে, সবাইকে আন্তরিক হতে হবে। তো এই জন্যে আমি একটা সমঝোতা তৈরি করার চেষ্টা করতেছি। আপনার জাস্ট আপনার অবগতির জন্য, আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমি যাইনি রিসেন্ট টাইমে, শুনেছি একটা পান কিনলেও নাকি ওদের ওই আপনার ডিজিটাল পেমেন্ট দিতে হয়। মানে এত ছোট কেনাকাটাও যদি তারা ডিজিটালি চলে যেতে পারে, এই টেকনোলজি তো এত কস্টলি না, বা এটা রকেট সায়েন্স না, আমরা এখন ওই করতে হবে এর মধ্যে ঘুরপাক খাচ্ছি। না, এর ভেতরে কিছু কাজ হয়েছে। ধরেন আমরা তো ধরেন এই 19 সাল পর্যন্ত আমরা ম্যানুয়ালি রিটার্ন নিতাম, ভ্যাটের দাখিলপত্র আমরা ম্যানুয়ালি নিতাম। আজকে 4.5 বছর আগের কথা। জি, তখন আমাদের রিটার্ন আসতো মাসে 35-40 হাজার। এখন আমরা অনলাইনে রিটার্ন নিচ্ছি। এখন 100% হয় না এখনও, এখন ধরেন প্রায় 73-4-5% আমরা অনলাইনে রিটার্ন আসতেছে। আমরা চেষ্টা করতেছি 100% নেওয়ার। এখন প্রায় 3.5 লক্ষ রিটার্ন মাসে আসতেছে। তো এটা কি ইমপ্রুভমেন্ট না? তাহলে ইমপ্রুভমেন্ট তো হচ্ছে। আপনার কথার আমি স্ট্রেট একটা উত্তর দিব, সেটা হলো যদি আমরা সামগ্রিকভাবে আমাদের যে সমস্ত ভুলভ্রান্তি ফেলিওর আছে, সামগ্রিকভাবে সেটা আমাদের সবাইকে অন করতে হবে, আমাদের সবাইকে এটা উত্তরণের জন্য কাজ করতে হবে। এখন থেকে আমাদেরকে টার্গেট নিতে হবে। আমরা একটা কাজ শুরু করেছি, ইলেকট্রনিক ইনভয়েসিং। আমি অনেক চিন্তাভাবনা করে দেখছি, একটা কাজ করতে পারলে শুধু ভ্যাট কালেকশন না, ভ্যাট কালেকশন, ইনকাম ট্যাক্স কালেকশন, অ্যাকাউন্টস, ডেটা ম্যানেজমেন্ট সব ঠিক হয়েছে। আপনি যেটা বললেন যে ইন্ডিয়াতে করেছে, ইন্ডিয়াতে 100% করতে পারেনি আমরা জানি, তবে তারা অনেকটা করেছে। বিশেষ করে ভ্যাট মানে জিএসটি বলে, এটা তারা পুরাটাই করে ফেলেছে। এবং তারা কিন্তু ভ্যাটে বেশি দিন হলো আসে নাই না। 17 সালের 1 জুলাই ইন্ডিয়া ভ্যাট ইমপ্লিমেন্ট করছে। আমার কাছে শোনেন, এই কথা আমি কত জায়গায় বলেছি, কিন্তু কই আমি বলার পরে তো ওরকম তো সাপোর্ট পাই না। হ্যাঁ, ইন্ডিয়া 17 সালের 1 জুলাই তারা ভ্যাট ইমপ্লিমেন্ট করেছে। ইন্ডিয়ার অর্থনীতির সাইজ আমাদের চেয়ে কত বড় সেটা তো আর আমি আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে না। তারা কি করেছে শোনেন, তার 3 বছর আগ থেকে তারা এই পেপার বাদ দিয়ে কমপ্লিট অটোমেটেড ভ্যাট সিস্টেম, কমপ্লিট ইনভয়েসিং চালু করার চেষ্টা করেছে, সিস্টেম তৈরি করেছে। তারপরে 1 জুলাই থেকে কমপ্লিট ইনভয়েসিংয়ে চলে গেছে। আমরা আজকে 34 বছরে আমরা ইনভয়েস শুরু করতে পারি না, আমরা এখন এই কাজটা শুরু করছি। তো যেটা আমি বলছিলাম, তো আপনি বললেন যে এটা হচ্ছে না কেন, সেটা আমি বললামই, আমাদের সবাইকে অন করতে হবে। এখন
আমার বক্তব্য হলো দুইটা কাজ এটা যদি করে ফেলা যায়, বিপ্লব ঘটিয়ে দেওয়া যায়। এই কাজ কঠিন না, দরকার হচ্ছে ইচ্ছা। প্রথমে নিজে বুঝতে হবে, তারপরে ইচ্ছা থাকতে হবে, তারপরে কাজ করে ফেলতে হবে। কি কাজ? এক নম্বর হলো এই সমস্ত ট্রানজ্যাকশন, কোনো পেপার ট্রানজ্যাকশন থাকবে না, সব অটোমেটেড পদ্ধতিতে অনলাইনে অনলাইনে সব রিসিট জেনারেট হবে। আমরা বলি ইনভয়েসিং বলি আমরা, অনেক দেশে এটা। সাউথ কোরিয়া 100% ইনভয়েসিং করে ফেলছে, ভিয়েতনাম 100% ইনভয়েসিং করে ফেলছে। আমাদের আশেপাশে ইন্ডিয়া তো আপনি বলেন 100% করে নাই, তবে জিএসটা প্রায় 100% করে ফেলছে। আরও অনেক দেশ আছে, আফ্রিকার মতো দেশে অনেকে করে ফেলছে। আচ্ছা, এটা করতে হবে। ইনভয়েসটা পুরা হবে ডিজিটাল, পুরা ইলেকট্রনিক, পেমেন্ট হবে ইলেকট্রনিক। এই দুইটা কাজ এখন তো আমাদের পেমেন্ট সিস্টেম তো অনেক উন্নত হয়ে গেছে। তো আমার মনে হয় কি জানেন, আমি তো এগুলো নিয়ে কাজ করে চিন্তা ভাবনা করি। আমার মনে হয় যে আমরা যদি এখন থেকে খুব ভালোভাবে কাজ করতে পারি, আগামী 5-10 বছরের ভিতরে এরকম একটা সিস্টেম আমরা তৈরি করে ফেলতে পারবো, ফেলতে পারবো। তো পিছনে কি হয়েছে ভাই, আমি বলি যাই পেছনে কি হয়েছে এগুলো নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। পেছনে চিন্তা করে সময় নষ্ট হবে। আসেন এখন আমরা কাজ করি। পেছনে যা হয়েছে সেজন্য আমিও দায়ী, আপনিও দায়ী, সবাই দায়ী। আমাদের একটা সমস্যা হলো যে আমরা শুধু আরেকজনকে ব্লেম করি। হ্যাঁ, আরেকজনকে ব্লেম করা এইটা একটা বড় একটা সমস্যা আমাদের মধ্যে। আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমাদেরকে পিছনে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা থেকে লেসন নিয়ে আগামীতে আমরা কাজগুলো করে ফেলবো। সবাই অন করে আমাদের কাজ করতে হবে। ভ্যাটের কারণে জিনিসপত্রের দাম বাড়ে, এরকম একটা ব্যাপার আছে। আমিও রিপোর্টিং করতে গিয়ে দেখেছি, এবং আপনি বলছিলেন যে ভ্যাট এক্সেমশনের পরিমাণ আমরা যা আয় করি তার প্রায় সমান। ইট ইজ নট এ রিয়ালিটি, ইট ইজ এ মিথ। তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। জি, জয়পুরহাটের একটা উপজেলায় একটা লাউ তৈরি হয়, সেই লাউটা কৃষক বিক্রি করে 20 টাকায়। জি, সেই লাউটা এই কারণ বাজার পর্যন্ত আসে, এখান থেকে আপনার বাসার কাছে বাজার যায়, সেখান থেকে আমি আপনি কিনি 100 টাকায়। এখান তো কোথাও ভ্যাট নাই, কোথাও ভ্যাট নাই। তো তাহলে এই 20 টাকা থেকে 100 টাকা কিভাবে হলো? ইম্পোর্ট স্টেজে কি ভ্যাট না? হ্যাঁ, ইম্পোর্টের জিনিসগুলো না, ইম্পোর্টের ভ্যাট সেটা তো থাকবেই, সেই ভ্যাট তো আছে। আপনি দাম বাড়ার কথা বললেন, তো আমি দাম বাড়ার একটা উদাহরণ দিলাম যে এই যে একটা লাউয়ের দাম যে 20 টাকা থেকে 100 টাকায় আসলো, এখানে ভ্যাটের ইম্প্যাক্ট কোথায়? এখানে কোথাও কোনো ভ্যাটের ইম্প্যাক্ট নাই। তা কি কারণে 20 টাকার লাউ 100 টাকায় আপনি কিনলেন? তো সেটা তো আপনি জানেন, মাঝখানে কি কি ঘটলো। তো এগুলো হলো আপনার দাম বাড়ার একটা অন্যতম একটা কারণ, জিনিসপত্রের দাম বাড়ার একটা অন্যতম কারণ। তো এখানে তো ভ্যাটের কোনো ইনভলভমেন্টই নাই। এগুলো একটা পয়েন্ট গেল। এরপর আপনি বললেন যে আমদানি। আচ্ছা, আমদানি বলেন, উৎপাদন বলেন, সেখানে ভ্যাট দিতে হচ্ছে। ভ্যাট তো কনজিউমার দিতেছে, এটা তো তাকে দিতেই হবে। আচ্ছা, এটা কেমন কথা যে আপনি ভ্যাটটা দিবেন আর আপনার খরচ হবে না, আপনি সরকার ভ্যাটটা নেবে আর আপনার খরচ হবে না, একটু দাম বাড়বে না, এটা কোনো কথা হলো? এটা তো আমি তো কোনো হিসাবের মধ্যে ফেলতে পারি না যে মানুষে বলে যে ভ্যাট দিলে দাম বাড়ে। তো ভ্যাট তো দিলে তো দাম তো বাড়বেই। আপনি 50% অ্যাড হলে দাম বাড়বে না? বাড়বে, কিন্তু এটা তো আপনার নিয়মতান্ত্রিকভাবে বাড়তেছে। আপনি অনিয়মতান্ত্রিকভাবে যেগুলো বাড়তেছে সেগুলো অ্যাড্রেস করেন, তাহলে কি আপনি ভ্যাট আদায় করতে হবে না? ভ্যাট হলো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেশ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আমাদের দেশে যে সম্ভাবনা আছে, ভ্যাটের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা কাজে যদি আমরা লাগাতে পারি, তো আমরা এই ভ্যাট থেকে দেশ গঠনে প্রচুর আমরা রিসোর্স মোবিলাইজ করতে পারবো। তো এই ভ্যাটের সাথে সবাইকে সম্পৃক্ত হতে হবে দুইভাবে। এক হলো, আমি বলি যে ভ্যাট সিস্টেমটা রান করার জন্য প্রফেশনাল, আমাদের দেশে প্রফেশনাল প্রয়োজন। আমি বলি যে 25-30 হাজার প্রফেশনাল প্রয়োজন, যারা এই পেশার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে, তারা আইন কানুন জানবে, তারা বিধিবিধান জানবে। আর বাকি যে জনগণকে আইন কানুন বিধিবিধান জানতে হবে না, তাদেরকে শুধু সচেতন হতে হবে। এই সচেতনতামূলক অনুষ্ঠান আমরা এই জন্যই করতেছি, তাদেরকে এতটুকু সচেতন হতে হবে জনগণকে যে তিনি ভ্যাট দিবেন, তার দেওয়ার আগ্রহ থাকতে হবে, তার ভিতরে একটা ধারণা থাকতে হবে যে আমি ভ্যাটটা দিতেছি ফর মাই ডেভেলপমেন্ট, এই ভ্যাটের সুবিধা আবার আমার কাছে ফেরত আসবে। এই যে যা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে কর সংস্কৃতি। তো জনগণের উদ্দেশ্যে আমার এই কথা যে আপনারা ভ্যাট দিন, আপনারা ভ্যাট ফাঁকি দিবেন না,
আপনারা যখনই কেনাকাটা করবেন ভ্যাটের চালান নেবেন এবং ভ্যাট দিব না, ভ্যাট দিয়ে সরকার আমাকে কি দিয়েছে এরকম কথা আপনারা বলবেন না। আপনারা ভ্যাট দিতে থাকুন। দেখুন সরকার তো অনেক কিছুই দিয়েছে, আর জি। সরকার আরও বেশি কিছু দিবে। তো সবশেষ কথা হলো যে আমরা ভ্যাট দিব। সরকার আর আমি প্রথমে যে কোনো ইন্টারাকশানে আগে নিজে কাজ করতে হবে, আগে নিজে দিতে হবে, পরে পাওয়া যাবে। তো অনেক আমি অনেক জনগণকে ধন্যবাদ। বলবো যে আগে আপনি দেন, এরপরে নিশ্চয়ই সরকার আপনার জন্য দিবেন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ আপনাকে চ্যানেল আই স্টুডিওতে এসে আমাদের যে ভ্যাট দিবসে ভ্যাট নিয়ে মানুষকে সচেতন করার যে আপনার প্রয়াস এটি সফল হোক। দর্শক, ডক্টর রউফের মতো আমরাও চাই যে আমি নিজে একজন ভোক্তা, আপনিও ভোক্তা। আমরা ভোক্তা হিসেবে আমাদের যে করণীয় রাষ্ট্রের প্রতি সেই কাজটি আমরা করব। আমি ভ্যাট দিব, আপনিও ভ্যাট দিবেন এবং ভ্যাট দেওয়ার পরে যে ইনভয়েস বা রসিদটা সেটি আমরা বুঝে নিব। দর্শক, জাতীয় ভ্যাট দিবসের যে প্রতিপাদ্যটি আমরা এইবার ধরেছিলাম, ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে। দর্শক, জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রচেষ্টা সফল হোক, শুভকামনা জানাচ্ছি আবারও।